এই তিন শ্রেণীর কাছে রাজনীতিবিদরা জিম্মি। মালটাল খাইয়া তার একদিকে একটা দিয়ে দেয়। আর নির্বাচনের বাকি আর ঠিক এই সময়ে এসে ডেডলাইন 12 ফেব্রুয়ারি, এই সময় এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে, এটা কিন্তু তিনজনই বলেছেন এক এক সময়। এখন হয়তো রিসেন্ট পাস্টে আমরা শুনি নাই। সেই জায়গাটা কি মনে হয় যে কোনো জায়গায় কোনো শঙ্কা কি এরকম আছে এখন পর্যন্ত, মাত্র 5 দিন আগে? দেখুন, আমাদের কাছে তো কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই। যারা বলছে তারা হয়তো পাওয়ারের খুব কাছাকাছি, তারা বলতে পারে। বাংলাদেশে কিন্তু সবসময় প্রশাসন কাজ করে, নির্বাচনটা করে কিন্তু প্রশাসন। জি। এবং অলমোস্ট ডাইরেক্টলি নিয়ে প্রশাসনে তো এই ঘর থেকে ওই ঘরে নিয়েছেন, এই জেলার থেকে ওই জেলায় নিয়েছেন। আলটিমেটলি এরাই কিন্তু 24-এর নির্বাচনটা করছিল। তো সেক্ষেত্রে আপনার নির্বাচনের যে মেকানিজম, সেই মেকানিজমটা শেখ হাসিনার মুখস্থ। এবং শেখ হাসিনা যদি মনে করে দূর থেকে বসে যে তার প্রশাসনের লোকগুলো তার সাথে আছে বা যোগাযোগ থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, সেটা তো ঝুঁকিপূর্ণ আছে, কিছু ঝুঁকি আছে। আরেকটা কথা আপনাকে বলি, কেন ঝুঁকিতে আমরা নিশ্চিত হইতেছি। আমরা সম্প্রতি দেখেছি যে ক্যান্টনমেন্টে প্রবেশকালে একজন জামাতের ঢাকা 17 আসনের তার সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং তার শব্দ প্রয়োগ ভালো ছিল না। সে মিন করতে চাইছে সে তারেক জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মানে স্ট্যাটাস সেম, হুইচ ইজ নট কারেক্ট, জাস্টিফাইড না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আমার ওখানে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরায় যে ফুটেজ ছিল, সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন ন্যাচারালি যে নিরাপত্তার কারণে আপনি গেট থেকে ঢুকতে দিলেন না, এটা ক্যান্টনমেন্টের আইন ঠিক আছে যে গানম্যান সহ ঢুকতে দিব না, কারেক্ট। কিন্তু আপনি যে বডি ওয়ার্ন ক্যামেরার থেকে যে ফুটেজটা বাইর হয়ে গেল, তাহলে তো আমি সার্বভৌমত্বের প্রতীক আর্মি, নিরাপত্তার প্রতীক আর্মি, তাহলে সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন তো আমার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন আসে। তাহলে এটা যদি হতে পারে, এই ফুটেজ যে আরও কত কি গেছে কি না গেছে আমরা তো জানবো না, এগুলো শঙ্কার জায়গা। এটা তো হওয়া উচিত না, একটা স্বাধীন দেশে এইভাবে হওয়া উচিত। সেদিক থেকে শঙ্কা যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত 12 তারিখের নির্বাচন হবে, 13-14 তারিখ ফলাফল হবে, তখন আমরা মোটামুটি নিশ্চিত হব। এখন আসেন গণভোট। গণভোটের ভিতরে কিছু সংস্কার কিন্তু আমাদের কোনো সংস্কার কিন্তু হয় না 5ই আগস্টের পরে। গণভোটটাকে যদি ইফেক্টিভ করা যায় তাইলে ওখানে সংস্কারের কথাগুলো বলা আছে। ওটা যদি কার্যকর না হয় আপনার কোনো সংস্কার হবে না। সেটা যদি আপনি না করেন, গণভোটটাকে যদি না করেন, আমরা যারা নির্বাচনে যাচ্ছি আমাদের নির্বাচনটাই আইনগতভাবে সিদ্ধ নয়। কোনো সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাই নাই। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবার যে নির্বাচনী তফসিল ঘোষণা করছে, সেই নির্বাচন কমিশন বলে নাই বাংলাদেশ সরকারের বাংলাদেশে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, নাই। উনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন, শুধু এই কথাটুকু আছে। আপনি কারণ যদি আপনি ওই সংবিধান মোতাবেক যান, তাহলে যেদিন সরকার পতন হয়েছে, ওত নিচে নতুন সরকার, সেদিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন হবার কথা, কোনো কারণে না হইলে আরও 3 মাস, ওইটা সংবিধানে আছে। তারপরে বলা নাই যে যেদিন খুশি সেদিন। আপনি ফেব্রুয়ারি 26-এতে নির্বাচন দিতেছেন, কোন আইন বলে? আমি কোনো আইনের হদিস পাই না। এখন যদি গণভোটটাকে আপনি অ্যাপ্রুভাল করেন, তাইলে আপনি অন্তত, এই জন্য গণভোটটা আগে চাওয়া হয়েছিল। গণভোটটা আগে হইলে সেটার আলোকে নির্বাচনটা হইতো। এই যে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ আলাপ করতে, এটা বেকটার। কারণ গণভোটটা অ্যাপ্রুভ হয় নাই এখন পর্যন্ত, গণভোটের উপরে তো ভোট হয় নাই। তাহলে আমি উচ্চকক্ষ নিম্নকক্ষ কিসের আলাপ করতেছি? পাশাপাশি এই যে আপনার নবম পে স্কেলটা, এই যে নবম পে স্কেলটা গভর্নমেন্ট করলেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীকে খুশি রাখা? এবং আপনি যদি বাস্তবায়ন করে না যান, তাহলে তো পরের সরকার যে আসবে, এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এটা রাজনীতিবিদরা কিন্তু বলতেও পারে না তোমরা মাঠে নাইমো না, আমরা এটা দেখব, অথবা এই দাবি অযৌক্তিক। অযৌক্তিক বললে ওই যে প্রশাসনিক তো নির্বাচনটা করে, আপনি প্রশাসনকে কেউ বেজার করতে চায় না বাংলাদেশের রাজনীতিবিদরা। সুতরাং এটা যদি আবার তাদের আস্থা কি যে ইউনূস সাহেবের প্রতি তারা যেহেতু পে স্কেল দিচ্ছে, উনি দিয়ে যাক, পরবর্তী সরকার দিবে কি দিবে না তার গ্যারান্টি নাই। আবার এটা একটা হিউজ বাজেট কিন্তু, তাই না মাসুদ ভাই?
বিশাল বাজেট যেটা করছে, এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক যোগান লাগবে, এটা কোত্থেকে দিবে আমরা ঠিক জানি না। তো সবকিছু মিলে একটা পরিস্থিতি ঘোলাটে হতে পারে। আবার যদি হাদি হত্যার দিকে আমি আসি, আপনি না, এই জায়গায় ছোট্ট করে বলবেন যে এটা কি তাদেরকে প্রশাসন ক্যাডারের যারা আছেন তাদেরকে মোটামুটি বাধ্য করছেন চাপে পড়ে যে আপনারা একটা ঘোষণা অন্তত দিয়ে যান? না, এখানে তো আমার কাছে মনে হয় না যে ইউনূস সাহেব এখন খুব চাপে থাকবেন, হয়তো 12, 13, 14, 15 তারিখের মধ্যে চলেই যাবেন। এই 3 শ্রেণীর কাছে রাজনীতিবিদরা জিম্মি, এই 3 শ্রেণী যেভাবে চালায় রাজনীতি সেভাবে চলতে তারা বাধ্য। সুতরাং খুব জটিলতা সামনে নির্বাচনের পরে এদেরকে ফেস করতে হতে পারে। এই সমস্ত হাদি বিচার, যেমন আসিফ নজরুল সাহেব বলছিলেন আমরা এটার বিচার করে যাব, কিসের ভিত্তিতে বলছিলেন তা আমি জানি না, কিন্তু উনি করে যাবেন বলছিলেন। খেয়াল আছে আপনার? এই যে করে যাবেন বলছেন, সে কারণে আন্দোলনটা কালকে আসতে পারে, ওই যে আসতেছে। তো এগুলা হিসাব নিকাশ করে কথা বলা উচিত। হাদির বিচারের দাবিতে তখন যারা নামে তাদের উপর আবার পুলিশের চড়াও হওয়ার ঢং সেটাও একটু অন্যরকম ছিল। সব মিলিয়ে নির্বাচনের আগে এই পরিস্থিতি আপনাকে কি কোনো বার্তা দেয়, আপনাকে কোনো শঙ্কা তৈরি করে আবার নতুন করে? না, আমি আসলে কোনো শঙ্কা এখানে দেখি না। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন যে এটা হয়তো নির্বাচনকে মানে স্থগিত করে যাওয়া অথবা বানচাল করে দেওয়ার একটা মানে প্রক্রিয়া হতে পারে। তবে এটা আমি মনে করি না, এবং এটা আসলে অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু এটা অবধারিতও ছিল। অবধারিত এই ঘটনা দুটো অবধারিত এই কারণে ছিল যে এই যে আপনার পে স্কেলের জন্য যে দাবিটা, এটা তো আসলে সরকার তৈরি করেছে। এই সময় পে স্কেলটা ঘোষণা করাই ঠিক হয়নি, আর পে স্কেল ঘোষণা করা তো ওনাদের কাজ না, কারণ এটা তো একটা পলিসি ম্যাটার। এই পলিসি ম্যাটার একটা আর যখন তারা ঘোষণা করে তখন তাদের আয়ু 1 মাসও নাই। এই সময় তারা এই ধরনের একটা পলিসি ম্যাটার ঘোষণা করা মানে কি, পরবর্তী সরকারকে তারা বাধ্য করছে এই জিনিসটার এই ঝুঁকিটা এবং এই চাপটা নেওয়ার জন্য। এটা তো এই সরকার পারে না, এটা ইচ্ছা করে তারা অন্যায়টা করছে। আবার হাদির এই বিষয়টা নিয়ে যেটা হয়েছে, দেখেন হাদি নিহত হয়েছে, তার একটা বিচার হওয়া উচিত। বিচারের একটা প্রক্রিয়া আছে, নিয়মকানুন আছে। সেখানেও আমি মনে করি যে একটা ঝামেলা যেটা হয়েছে, যে এই সরকার একটা মানে আপনার ধারণা মানুষের মধ্যে তৈরি করেছে, মানুষের মধ্যে হোক অথবা ছাত্রদের মধ্যে হোক অথবা তরুণদের মধ্যে হোক, সেটা হলো এই ইনকিলাব মঞ্চ বলেন অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন, এরা যদি মাঠে অবস্থান নেয় তাহলে সরকার তাদেরকে কিছু বলবে না। এই ধরনের একটা ধারণা তারা কিন্তু তৈরি করেছে। বরঞ্চ প্রয়োজনে তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে, ঠান্ডা জলীয় বাতাস দিয়ে তাদেরকে ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রাখার জন্য বলবে। এটা অতীতে হয়ে আসছে। এই হাদির মঞ্চ যারা আছে এরা তো কিছুদিন আগে দিনের পর দিন তারা কিন্তু শাহবাগ অঞ্চলটা দখল করে ছিল, কেউ কিছু বলে নাই, পুলিশও কিছু বলে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও কিছু বলে নাই। তারা হয়তো ওই উৎসাহে আজকেও আসছে। তো আজকে তারা মানে তাদেরকে আর সহ্য করা হয় নাই, তাদেরকে মার দেওয়া হয়েছে। দেখবেন যে কালকে লোক কমে গেছে, কারণ তারা তো জানতো যে আমরা এরকম করলে আমাদেরকে কেউ কোনো বাধা দেবে না, পুলিশকে আমরা ধমকাবো, গাইলাবো, কেউ কিছু বলবে না, সহ্য করবে। এরকম একটা ধারণা কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে গত 1.5 বছরে। নির্বাচন নিয়ে এখনো এই লেভেলে এসে 4, 5, 6 দিন বাকি, আপনার কোনো শঙ্কা মনে হয় কিনা? দেখেন, নির্বাচনটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, হতে থাকছে। আমি বলবো যে চুপ থাকছে তা না। মাসুদ কামাল ভাই যেভাবে বললেন, আমার দুঃখ যে আমি বলতে পারলাম না, এই কারণে যে সব দল থেকেই দেখেন 3টা বড় বড় দল, 2টা বড় দল আর একটাকে জোর করে সরকার বড় দল বানিয়ে রাখছে। 3টা দলকে যদি আমরা ধরি, 3টা দল একটা কোনটার কথা বলেন, মানুষ কনফিউজড হবে। আপনি জানেন, সবাই জানে, এটা বলার বোধহয় দরকার পড়ে না এখন আর। তো এখন যেমন ধরেন যে বড় দলরা বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবে, ওই একটা দলও দিবে, সবাই দিবে। তো যাদের অতীতে কিছু না কিছু ছিল যে অভিজ্ঞতা, তারা দিবে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই তারাও দিচ্ছে। তো যাই হোক, আমি ওটা বলছি না। আমি যেটা বলছি যে নির্বাচনটা যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে প্রতি 3 জন লোক একসাথে হলে 2 জনই জিজ্ঞেস করতে, ভাই নির্বাচনটা কি হচ্ছে? এই যে এত প্রত্যয় যোগ করার পরেও কিন্তু এই কথাটা, যত প্রত্যয় যোগ হতো ততবার বলতো। আপনি দেখেন মাত্র কয়েকদিন আগে সেনাপ্রধান হঠাৎ করে বলা নাই কওয়া নাই, উনি বললেন যে নির্বাচন হতেই হবে এই সময়ের মধ্যে। এটা কিন্তু ওনার সাবজেক্ট না। উনি বলতে পারেন যে নির্বাচনে আমরা যথাসাধ্য আমরা সাপোর্ট দিব,
যদিও এর আগে সাপোর্ট আমরা দেখি নাই, সেনা বাহিনীর লোকজন ছিল কিন্তু সবই কিন্তু নির্লিপ্ত হয়ে আকাশের দিকে চোখ দিয়ে তাকিয়েছিল। তো সেটা বলতে পারতেন, সেটা না বলে বললেন যে হতেই হবে। এই হতেই হবে জিনিসগুলো যখন আসে তখন একটুখানি আমরা একটু কনফিউশনে পড়ি। এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল যে নির্বাচনের আগে বড় ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু যেমন তেমন লোক বলে নাই, খোদ প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে হঠাৎ করে এটা কিন্তু কোনো প্ল্যানের মধ্যে নাই যে এই আজকে এরকম একটা আন্দোলন হবে। এই আন্দোলন কিন্তু আরো 10-15 দিন আগে আপনার স্থিমিত হয়ে গেছে। স্থিমিত আন্দোলনটা হঠাৎ করে এই সরকার, যে সরকার, যেটা রাজ্জাকি সাহেব বললেন, যে সরকার আছে আর 2-3 দিন, সেই সরকারের কাছে চাওয়ার কি আছে তাদের? আর সেই সরকারই বাকি যে আপনার এই নবম পে স্কেলের কথা উনি বলে যান, এটা একটা আগুন ধরিয়ে গেলেন না, যে দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেনার দায়ে ভুগছে, যে দেশে এখন পর্যন্ত মানুষ 2 বেলা 2 মুঠো খাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না, কোটির ঘরে মানুষ বেকারের সমস্যায় ভুগছে। এর মধ্যে একটা শ্রেণী সরকারি কর্মচারী কয়জন? আপনি বোঝেন এই খরচটা বাড়ানো মানে কি? প্রাইভেটে আরেকটা চাপ পড়বে, জিনিসপত্রের দামে আরেকটা চাপ পড়বে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় আরেকবার দাম বাড়ানোর হিড়িক পড়বে। এই অঙ্কটা কিন্তু কাগজের নোট বাড়ছে, মানুষের কিন্তু মেন্টাল কোনো কিছু বাড়ছে না। কাগজের নোট বাড়ার সাথে সাথে আপনার সরকারি কর্মচারীদের বাড়ার সাথে সাথে বেসরকারি কর্মচারীরাও হয় বাড়বে, না হয় তাদের টানাপোড়েন আরো বাড়বে, দুইটার একটা। এটা সরকার কেন করলেন আমার বোধগম্য না, একটা অনির্বাচিত সরকার। সেইখানে আর হাদি হত্যা, আমি হাদির ব্যাপারে আমি অনেক সচেতন, আমি চাই এটার বিচার হোক এবং চুলচেরা বিচার হোক আমি চাই, কিন্তু একটা বিচার করতে তো একটা সময়ের দরকার। দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, তার বিচার করেছে, সেটা করতেও কিন্তু তড়িৎ করেছে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, সেটা করতেও কিন্তু 1 বছর 1 মাস লেগেছে। তো হাদির বিচার করতে গিয়ে আবার সরকার যেটা করলেন, যে সময়টা সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না, আপনি খেয়াল করেন, সরকার এখন যখন ইসির কাছে চলে যাবে, আপনার তফসিল ঘোষণা হওয়ার পরে সরকার কিন্তু কোনো কাজ করতে পারে না। অথচ আমরা কি দেখলাম, হাদির ভাইকে চাকরি দিলেন, যেখানে একটা আনস্কিল এই জায়গাটায়, যদি স্কিল হতো আমার কোনো দুঃখ ছিল না। উনি বলে যেতে পারতেন, যদি নির্বাচনটাকে উনি কনফার্ম ধরেন, তাহলে উনি পরবর্তী সরকার যারা আসবেন সবার উদ্দেশ্যেই বলতে পারতেন, আপনারা যেই আসেন এই পরিবারটার পাশে থেকেন, তাহলে কিন্তু আমরা সবাই খুশি হতাম এবং হাদির পরিবারও কি একটা কিছুর মধ্যে থাকতো। সেটা না করে উনি সরাসরি ব্রিটেনের মতো জায়গায় উনি কিন্তু দিয়ে দিলেন, নাম্বার 1। নাম্বার 2, উনি কি করলেন, আপনার ইসি কার্যালয়ের ইসি পর্যন্তকে আরো কাউকে তার সংশ্লিষ্ট অনেককে উনি বিমানের ডাইরেক্টর বানিয়ে দিলেন। কিসের জন্য তাও বুঝলাম না। শুনেছি ওইখানে হাজার হাজার কোটি, 37,000 কোটি টাকার খেলা চলছে, তা বানায় দিলেন। তো এই যে বানায় দেওয়াটা, এই টাইমে কিন্তু এগুলা করার কথা ছিল না। তো এগুলা করার কথাই কিন্তু আবার মনে হয় আসলেই কি নির্বাচনটা সঠিক সময়ে হচ্ছে, নইলে আমার এত খাই বেড়ে গেল কেন? আচ্ছা মাসুদ কামাল, ইশতেহার দেখলাম আজকে, বিএনপির ইশতেহার, কালকে জামাতের ইশতেহার ছিল। নতুনত্ব কি পেলেন, আপনার মূল্যায়ন কি? একই সাথে প্রধান দুটি দলের তাদের যদি কম্প্যারিজনও আপনি নিয়ে আসতে পারেন, আপনার কেমন মনে হচ্ছে সব মিলিয়ে? ইশতেহার যেটা হয়েছে, ইশতেহার তো খারাপ হয় না,